আচ্ছা আমরা দুইটা মেথডে জাবেদা শিখবো, একটা হচ্ছে নিত্য মজুদ আর একটা হচ্ছে কালান্তিক মজুদ। খাতায় লিখছেন কষ্ট করে? একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে যায় কালান্তিক। যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছেন তারা মোটামুটি পারার কথা। মানে অ্যাডমিশন টেস্টেও কিন্তু কালান্তিক মজুদটা তেমন শিখায় না, নিত্যটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা কালান্তিক মজুদে তোমরা একদম ফাটাফাটি পারো। ধরা বললাম যে নগদে কয়ের জাবেদা কি বলো তো? বা শুধু কয় জাবেদা কি শিখছো? কয় ডেবিট, কয় ডেবিট নগদান হিসাব ক্রেডিট না? কয় ডেবিট নগদান হিসাব ক্রেডিট না? এটাই তো। কিন্তু নিত্য মজুদে কয় নামক কোনো হিসাব লেখা যায় না। লেখো নিত্য মজুদে একটু মানে স্টার দিয়ে লেখো তো। কয় 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 ফেরত কয় বারটা, কয় ফেরত কয় বারটা, এই সকল হিসাব আসে না। কি কি আসে না বলো তো? কয় নামক কোনো হিসাবে আসবে না নিত্য মজুদে। তাহলে এইগুলোর বিপরীতে কি আসবে? মজুদ পণ্য আসবে। লেখো কয় কয় ফেরত কয় বারটা, এর বিপরীতে কি আসবে বলো তো? মজুদ পণ্য আসবে। একদিন না 2 দিন আগে লিমা একটা ওই যে গ্রুপে একটা ছবি দিছিলাম, মনে আছে? ওই যে আপনাদের পরীক্ষা আসছে যে এই ম্যাথটাই আসছে। আমি ওই তখন কিছু বলি না, কারণ ওই যে পড়াই নাই তো, এই জন্য স্যাটে বললে বুঝবেন না। আচ্ছা নিত্য মজুদে লিখছেন কয় ফেরত কয় বারটা, এগুলা কি আসবে না। এতদিন আমরা যেটা শিখছি ওটা হচ্ছে কালান্তিক মজুদ। মানে তোমরা হয়তো পদ্ধতির নাম জানো না আর কি, কিন্তু এতদিন আমরা 9, 10 এবং এইচএসসিতে যে মজুদ পদ্ধতিটা মানে যেভাবে জাবেদা করতাম ওটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতিতে। আর এখন থেকে আমরা যেটাকে বেশি সাপোর্ট করব এটা হচ্ছে নিত্য মজুদে। আচ্ছা এখন তোমরা যে অঙ্কগুলো করবে এখানে নিত্য মজুদও থাকবে কালান্তিক মজুদও থাকবে, দেখি কেউ পারো কিনা। এখন কথা হচ্ছে আমি কোনটা করবো কেমনে বুঝবো? বলো কেউ পারবা কিনা দেখি। ধরো আমি এই অঙ্কটা নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদা দিব নাকি কালান্তিকে জাবেদা দিব, বুঝবো কেমনে? কেউ পারো নি? উপর দিয়ে লেখা আছে এখানে, দেখি এই অঙ্কের বেলা আমরা ছাপো হিসাব করি। উপর দিয়ে কি লিখছে? ফ্রম দ্য ফলোয়িং ট্রানজেকশন প্রিপেয়ার এ টেবল অ্যানালাইসিস অফ ট্রানজেকশন শোয়িং ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। সাবরিনা লেখা আছে? নাই তো। তাহলে আমি কেমনে বুঝলাম এটা যে নিত্যতে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় দেখে। বিক্রিত পণ্যের ব্যয় কই পাইছেন এখানে? হ্যাঁ লিমা মোটামুটি ধরে ফেলতে পারছিল, আরেকটু বলে হতো। দেখো যখন তোমারে বিক্রয়ের টাকা দিবে পাশের ব্যাকেটে এটা খরচও দিয়ে দিবে, মানে বিক্রিত পণ্যের ব্যয়ও দিয়ে দিবে, তখন তুমি 100% শিওর এটা নিত্য মজুদে করতে হবে। তো তোমার ইচ্ছা, তুমি করলা বা করলা না, তুমি কালান থেকে করে দিলা, তখন তোমার ডাবল জিরো মারি দিবে। আমার কথা বুঝছো কি না? যদি তুমি তখনও গাত্তারামি করে কালান্তিক মজুদে করে চলে আসো, সারা তোমার গাত্তারামি করে জিরো মারি দিবে। এবার বুঝছো? যখন তুমি দেখবা যে বিক্রয়ের টাকা আছে পাশে দিয়ে আবার বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটাও ব্যাকেটে দিয়ে দিছে, তখন 100% শিওর এটা নিত্য মজুদে করতে হবে। যদি না করো তাহলে জিরো পাবা। সবাই শিওর হয়েছ নি এবার? কখন নিত্য করবা কখন কালান্তিক করবা? যদি এখানে এই টাকাটা না থাকতো তাহলে তোমার ইচ্ছা, তুমি কালান্তিকে করলেও সমস্যা নেই, তোমার কিছু করবে না। তাহলে শিওর মানে বুঝছো নি কখন নিত্য করতে হবে কখন কালান্তিক করতে হবে? আমার কথা বুঝছো? আচ্ছা এখন তোমাদের পরীক্ষা যেগুলো আসে এতদিন যা করছো ভুল করছো আপত্তি নাই, সামনে থেকে যেন ভুল না করো, ঠিক আছে? আর এখন ক্লাসটা একটু মনোযোগ দিতে হবে, নাহলে তুমি এলোমেলো হয়ে যাবে। আর এই জায়গায় ভুল করলে কিন্তু মহাবিপদ। আর নিত্য কালান্তিক নিয়ে আমি সারা জীবন তোমাদের সাথে মানে যতদিন আমার কাছে অ্যাকাউন্টিং পড়বা ততদিন মানে বেশিরভাগ নিত্য নিয়ে কথা হবে। এতদিন যে কালান্তিক শিখছো না ওটার তেমন কাজ নাই বললেই চলে। আচ্ছা কালান্তিক মজুদে তাহলে আমরা নগদে কয় জাবেদা তো সবাই পারি, নগদান হিসাব কয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। কিন্তু নিত্য মজুদে আমি কি কোন কোন হিসাব আসে না বলছি বলো তো? কয় কয় ফেরত কয় বারটা, এগুলো আসে না। এগুলোর বিপরীতে কি আসে বলো তো? এগুলোর বিপরীতে কি আসে বলো তো? মজুদ পণ্য আসে। কেমন? এগুলার বিপরীতে মজুদ পণ্য আসে, বা ইংরেজিতে লিখতে পারেন যে ইনভেন্টরি। আরো সুন্দর করে লিখতে পারেন হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আরো সুন্দর করে কি লেখা যায়? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কেমন লিখছেন? তাহলে কয় কয় ফেরত কয় বারটা, এগুলার বিপরীতে আমরা মজুদ পণ্য লিখব। আর মজুদ পণ্যকে আমরা ইংরেজিতে কি লিখি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, বা শুধু ইনভেন্টরি লিখলে তো ঝামেলা করবে না। আচ্ছা এখন নগদে কয়, তাহলে নিত্য নিত্য মজুদে জাবেদা কি আসবে বলো তো? নগদে কয় নিত্য মজুদে জাবেদা কি আসবে বলতে পারবা?
আচ্ছা আগে আমরা আগে মানে সহজ সরল ভাষায় শিখি, বাংলাতে শিখি। ইংরেজি তো এত ফেরা নাই, তোমাদেরকে শীটটা দিয়ে দিয়েছি, ইংরেজি এত ঝামেলা হবে না। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে লিখব যে মজুদ পণ্য ডেবিট। প্রথমে তুমি মনে করবে আচ্ছা ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা, কিন্তু ভাইয়া তো মানা করছে নিত্য মজুদে কোনো ক হিসাব আসে না, যেখানেই কয় ওখানে মজুদ পণ্য লিখবো। তাহলে আমি বুঝলাম যে মজুদ পণ্য ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা তাহলে মজুদ পণ্য কোন হিসাব বলো তো? সম্পত্তি হিসাব। তাহলে এটা কারণে একবার সম্পত্তি বাড়ছে, একবার সম্পত্তি কমছে। আচ্ছা এতদিন যদি তোমাদেরকে বলতাম নগদের ক্রয়ের কারণে সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ হ্রাস পাইছে, তোমরা আমার ডাইরেক্ট মানে ফায়ার করে দিতে, ও ভাই কি বলেন এটা, নগদে ক্রয়ের কারণে খরচ বাড়ছে, সম্পত্তি কমছে। কিন্তু আজকে থেকে এটা মনে রাখবা, নগদে ক্রয়ের কারণে সম্পত্তিও বৃদ্ধি পায়, সম্পত্তি হ্রাসও পায়। ঠিক আছে? এতদিন কি শিখছো? নগদে ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পায়, সম্পত্তি হ্রাস পায়, এটা না? আজকে থেকে মনে রাখবেন যে নগদে ক্রয়ের কারণে একটা সম্পদ বৃদ্ধি পায়, একটা সম্পদ হ্রাস পায়। ঠিক আছে? এতটুকু লেখো। আমার পরীক্ষা 3 তারিখে শেষ হবে, তো এরপরে ক্লাসগুলো তোমাদের 1 ঘন্টা থেকে বেশি হবে, 1.5 ঘন্টাও ক্রস করতে পারে। কেমন? এখন একটু নিজেরা ভালো করে পড়ো, তখন আমি সময় বাড়াই দিব। আচ্ছা তাহলে এই জাবেদাটা লিখছো? নিত্য আর কালান্তিক নিয়ে কারো কোনো আপত্তি আছে? প্রথম জাবেদা এটা, কিন্তু বিসমিল্লাহ করি, এটাতে ভুল হলে পরেগুলো ভুল হবে কিন্তু, নাই তো? আচ্ছা নিত্য মজুদের ক্ষেত্রে তাহলে আমরা কি মনে রাখবো? ক হিসাব ডেবিট, এই যে কালান্তিকে হচ্ছে ক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ওটাকে আমরা নিত্য মজুদে কি লিখি? কয় নামক কোনো হিসাবে আনা যাবে না, কয় একদম নামটাই আসবে না। তাহলে যেখানে কয় ওখানে মজুদ পণ্য, তাহলে মজুদ পণ্য ডেবিট, নগদান ক্রেডিট। ঠিক আছে? এখন মজুদ, এবারে ইংরেজিটাও কষ্ট করে লিখে ফেলো, ইংরেজিটা থাকার কি দরকার। মজুদ পণ্যের পাশে লেখেন হচ্ছে ইনভেন্টরি ডেবিট, আর নগদান তো জানেন ক্যাশ ক্রেডিট। লিখে ফেলছেন? আচ্ছা এবার এখানে আরেকটা কথা মনে রাখবেন, ক্রয়ের ক্ষেত্রে নিত্য মজুদ দেওয়া যাবে দা একটা, কালান্তিক মজুদ দেওয়া যাবে দা একটা, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে কয়টা বলো তো? বিক্রয়ের ক্ষেত্রে যাবে দা কয়টা নিত্য মজুদে? দুইটা। মানে হচ্ছে যায় নিত্য মজুদে বিক্রয়ের ক্ষেত্রে যাবে দা দুইটা, ওই কালান্তিক মজুদে একটা। আচ্ছা যোগ করলে 3টে হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে বিক্রয়ের ক্ষেত্রে লেখেন, কয়ের জাবেদাটা শিখে ফেলছো নাকি? যেমন 4 নম্বর জাবেদাটা তো আমাদেরকে আর কয় জাবেদা লাগবে না, 4 নম্বর জাবেদা তোমাদের কি লাগবে? বিক্রয় জাবেদা লাগবে, ঠিক না? আচ্ছা এখানে আমরা যে জাবেদাটা শিখছি এটা দিয়ে একটা ট্রানজাকশন করি, কি বলো? এটা দিয়ে আমরা একটা লেনদেন শিখি, যেহেতু একটা জাবেদা শিখছি। আচ্ছা ধরো 2 নম্বর জাবেদাটা আছে না, 2 নম্বর জাবেদাটা এখন কি বলবা? পারচেজ অফ গুডস অন অ্যাকাউন্টস কত টাকা? অন অ্যাকাউন্টস মানে বাকিতে, বাকিতে কিনছে কত টাকা? 2 লক্ষ টাকা। এটা জাবেদা কি বলবা এখন? পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট বললে হবে? বলো। এটা এটা হবে যে হ্যাঁ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা হচ্ছে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, সরি ক্যাশ ক্রেডিট তো করা যাবে না, অন অ্যাকাউন্টস বলছে না, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা ভাইয়া? 2 লক্ষ টাকা। এখন এই যে ইনভেন্টরি টাকাটা কিসে যাবে? একটা সম্পত্তিবাচক হিসাব না? তাহলে দেখো আমরা সম্পত্তি বাসে আলাদা একটা ঘর করছি, নাম দিছি ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরির মধ্যে আমরা এই 2 লক্ষ টাকা বসাইলাম। আবার সেম মানে একই সাথে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল 2 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে না? এই যে অ্যাকাউন্টস পেয়েবল 2 লক্ষ টাকা বাড়াইলাম। আমার কথা বুঝছেন? আর আপনারা যদি এটা এরকম করতেন, কীরকম? ধরেন ক্যাপিটাল থেকে 2 লক্ষ টাকা বাদ দিতেন, সাথে আবার আরেকটা কি করতেন? অ্যাকাউন্টস পেয়েবল যদি 2 লক্ষ টাকা যোগ করতেন, তাহলে আপনারা মার্ক পাইতেন 00। কেন 00? কারণ এই অঙ্কটা তোমার নিত্য মজুদে করতে হবে, কালান্তিক মজুদে করা যাবে না। বুঝছো? 2 নম্বর এন্ট্রিটা বুঝছো? 2 নম্বর এন্ট্রি কিন্তু ক্যাপিটালে কিছুই যাবে না, একবার সম্পত্তি বৃদ্ধি, একবার হচ্ছে দায় বৃদ্ধি। ভালো করে মনে রাখিও, একবার হচ্ছে সম্পত্তি বৃদ্ধি, একবার হচ্ছে দায় বৃদ্ধি। আচ্ছা এখন বিক্রয় জাবেদাটা কষ্ট করে লেখেন। আচ্ছা আবার ওই যে সেম একটা 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 খাতায় এক পৃষ্ঠা করতেছিল যে ওরকম করে ওই জায়গায় লেখো, এ পাশে হচ্ছে নিত্য মজুদ, এ পাশে হচ্ছে কালান্তিক মজুদ।
আচ্ছা নগদে ক্রয় জাবেদা কি ছিল বলো তো? সরি নগদে বিক্রয়, নগদে বিক্রয় জাবেদা লেখো। কালান্তিক মজুদে নগদে বিক্রয় জাবেদা কি ছিল? নগদান ডেবিট, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, ঠিক না? এটাই তো পড়ছিল এতদিন নাকি 9-10-এ। এখন মজার বিষয় হচ্ছে যাই নিত্য মজুদেয় প্রথম জাবেদা এটাই, নিত্য মজুদেয় প্রথম জাবেদা এটাই, নিত্য মজুদেয় প্রথম জাবেদা এটাই। নিত্য মজুদে নগদে ক্রয়ের জাবেদা প্রথম জাবেদা কি? নগদে নগদে বিক্রয় প্রথম জাবেদা কি? নগদান ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এতটুকু পর্যন্ত কোনো পার্থক্য আছে? নিত্য বলো কালান্তিক বলো, নগদে বিক্রয়ের প্রথম জাবেদা একই, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু দ্বিতীয় জাবেদা আলাদা। কালান্তিক মজুদে কোনো দ্বিতীয় জাবেদা নাই, বিক্রয় জাবেদা একটাই, কিন্তু নিত্য মজুদে বিক্রয় জাবেদা দুইটা। কেন দুইটা এটা বলতে পারবা কেউ? কেন দুইটা, কেন দুইটা জাবেদা দিব? হ্যাঁ, এখানে ধরো দুইটা এন্ট্রি দিয়ে দিছে তোমারে, টাকাগুলা তুমি ওই পণ্যটার কেনা দাম হচ্ছে তোমার 80,000, কিন্তু তুমি এটা বিক্রি করছো 1 লক্ষ টাকা। তাহলে প্রথমে তুমি 1 লক্ষের জন্য একটা জাবেদা দিলা, এই যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এরপরে তোমারে 80,000 টাকার জন্য একটা জাবেদা দিতে হবে। এখন কত হচ্ছে 80,000 টাকার জন্য জাবেদা দিবটা কেন, কেন দিবা এটা লজিকটা বুঝো। তুমি যখন মানে মাল কিনছিলা তখন একটা সম্পত্তি বাড়াইছিলা, খেয়াল করছিলা? ইনভেন্টরি ডেবিট, একটু আগে লিখছো, খেয়াল করছিলা? ইনভেন্টরি ডেবিট না? তাহলে একটা সম্পত্তি বাড়াইছো, কিন্তু আমরা বিক্রয়ের সময় যদি ওই সম্পত্তিটা না কমাই তাহলে সম্পত্তিটা কি ভ্যানিশ হবে? কিন্তু আমাদের তো সম্পত্তিটা আসলে নাই বিক্রয় করা। মানে নিত্য মজুদে বলা হয় যে পণ্য কিনলে সম্পত্তি বাড়ে, মানে পণ্য কিনলে পণ্যগুলো তো আমাদের গোডাউনে থাকে, এটা একটা সম্পত্তি ধরে আর কি, মজুদ পণ্যকে সম্পত্তি ধরে। তো যখন আমরা ক্রয় করি তখন আমাদের একটা সম্পত্তি বাড়ছে গোডাউনে, কিন্তু বিক্রয়ের সময় যদি আমরা ওই যে দ্বিতীয় জাবেদাটা না দিই তাহলে সম্পত্তি এটা কি কখনোই কমতেছে? কিনতেছি বাড়তেছে, কিনতেছি বাড়তেছে, কিন্তু বিক্রির সময় তো আমরা লিখতেছি না। তাহলে তো আমাদের মধ্যে দেখা যাবে যে হিউজ একটা সম্পত্তি আছে, কিন্তু আসলে কি আছে? বিক্রয়ের সাথে সাথে সম্পত্তি আবার কমে যাচ্ছে না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমে যাচ্ছে না? তাহলে এই জন্য বিক্রয়ের সময় দুইটা জাবেদা দিতে হবে, একটা হচ্ছে বিক্রয় মূল্যের জন্য আর একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। মানে একটা হচ্ছে যে তোমার তুমি যত টাকা বিক্রি করছো ওই টাকার জন্য, আর একটা হচ্ছে যেই টাকা দিয়ে তুমি পণ্যটা কিনছিলে ওই টাকার জন্য। আমার কথা বুঝছেন? আচ্ছা, এটা না বুঝলে কিন্তু কালকে ক্লাস থেকে ধরা আছে। তুমি আবার আজকে ভাবলা আচ্ছা থাক আজকে বোঝা লাগবে না, কালকে থেকে ফোট মারে, কিন্তু কালকে ক্লাসে যাই তো তুমি আটকে যাবে। এই জন্য আজকে এটা মানে এটাও তোমার পরবর্তী সবগুলো ক্লাস লাগবে। সাধারণত কালান্তিক মজুদে অঙ্ক আসে না, নিত্য মজুদে আসবে, ঠিক আছে? কালান্তিক মজুদে অঙ্ক একদমই কম আসে, কারণ তুমি অনার্স লেভেলে পড়াশোনা করতেছো, আরও বাসিটাসি একদম এমন সাবজেক্ট নিছো যেখানে ফ্যাস ফ্যাস টুকটাক আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দ্বিতীয় জাবেদাটা কি হবে কেউ বলতে পারবেন? কে বলতে পারবানি? মজুদ পণ্য ডেবিট হবে না ক্রেডিট হবে, আগে এটা বলো। মজুদ পণ্য ক্রেডিট কেন? সম্পত্তি কমছে সেজন্য। আর একটা ডেবিট কি হবে? ডেবিট হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট। তাহলে এটা জাবেদা কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট। যদি ইংরেজিতে বলি কি হবে? ইংরেজিতে বিক্রিত পণ্যের ব্যয়কে বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কেমন? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট। কেউ যদি প্রথম মাস আমার কাছে অ্যাকাউন্টিংটা ভালো করে শিখে ফেলেন, পরের মাস থেকে দেখবা যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াই বলতে কেমন? ধরো তুমি আমার সাথে তর্ক করতে পারবা, না ভাই এটা তো এইভাবে হওয়ার কথা ছিল, আমার ভুল ধরতে পারবা, বলো বলো। ভাই এখানে 24 নাম্বার অঙ্কটাতে 5 নাম্বার যে এন্ট্রিটা, হ্যাঁ এটাই তো 24 নাকি? মানে হ্যাঁ, কি বুঝাইছে? বুঝাইছে যে 5। আচ্ছা 4 নাম্বার এন্ট্রি বুঝছেন নি? এটা তো 4 নাম্বার এন্ট্রি আর 5 নাম্বার এন্ট্রি একটি পার্থক্য, 4 নাম্বার এন্ট্রিতে নগদে বিক্রয় করছে আর 5 নাম্বার এন্ট্রিতে বাকিতে বিক্রয় করছে, ওটা আর কি। বাকিতে বিক্রয় করা যায় না? যায় তো, সমস্যা কি? আচ্ছা 4 নাম্বার এন্ট্রিটা লিখছেন, 5 নাম্বার এন্ট্রিটা আমি মিলিয়ে দিতেছি। 4 আগে লেখেন, 4 লেখা শেষ?
যদি এন্ট্রিটা 5 হইতো তাহলে জাবেদা কোন জায়গায় পরিবর্তন হইতো কে বলতে পারবা? ধরো আমরা 5 নম্বর এন্ট্রির জন্য জাবেদা দিব, বলো তো কে একজন বলেন। ওখানে যে নগদের জায়গায় দেনাদার হিসাব হ্যাঁ, হবে। এখানে জাস্ট আপনি কি করবেন, এই নগদটাকে কাটি দেনাদার লিখে দিলে আপনার অঙ্ক হয়ে গেছে, বাকি সব একই থাকবে। ঠিক আছে, এবার কারো কোনো আপত্তি আছে নি? এতটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? না না, ঠিক আছে, তাহলে আমরা আরেকটু আগাই। স্যার, বলো। আমরা যে এখানে মানে বিক্রয় করতে যে দুটো জায়গা দিচ্ছি, হুম একটা তো নগদান আর বিক্রয়, আর হুম হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়, আর হচ্ছে মজুত পণ্য, হ্যাঁ ইকুয়েশনে কি হ্যাঁ, ইকুয়েশনে তো সাইটটারই হিসাব, মানে তুমি যাবে ইয়া লিখতে হবে। আচ্ছা, তোমার প্রশ্নটা আরেকটু হোল্ড করে আমি ইকুয়েশনটা বুঝাই দিই, তাহলে মনে হয় তোমার ঝামেলা শেষ নাকি? মানে তুমি জানতে চাচ্ছ ভাই ইকুয়েশনে কেমনে বসাবো, এটাই তো? আচ্ছা, এখন আমরা ইকুয়েশনটা ধরো 4 নম্বর এন্ট্রির ইকুয়েশনটা করি, কি বলো সবাই? তাহলে ভালো করে খেয়াল করো, মানে আমরা তো জিনিসটা শিখলাম, এখন হচ্ছে ইকুয়েশনে কিভাবে কাজ করে এটা দেখি। 4 নম্বর এন্ট্রি জাবেদা কি হবে? আচ্ছা, 4 নম্বর এন্ট্রি জাবেদা হবে যে নগদান ডেবিট কত টাকা বলো তো? 1 লাখ, কেমন? আচ্ছা, বাংলাতে লেখা তো গুণা, আচ্ছা তবুও লিখলাম নগদান ডেবিট 1 লাখ আর বিক্রয় ক্রেডিট 1 লাখ, কেমন? আচ্ছা, এতটুকু তো বুঝছেন। দ্বিতীয় জাবেদাটা বলো, দ্বিতীয় জাবেদা কি? বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, পণ্যের ব্যয় ডেবিট কত টাকা ভাইয়া? দ্বিতীয় জাবেদার টাকা কত হবে এটা বুঝছেন নি? 80,000 হবে, কিন্তু কে আবার বলেন না যে ভাই 1 লাখ কেন হয় নাই, কারণ আমার কেনা মূল্য তো 80,000, সেজন্য বিক্রিত পণ্যের ব্যয় 80,000 যাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট 80,000। হ্যাঁ হ্যাঁ ভাই, 4 নাম্বারটা, 4 নাম্বারটা তো মানে ক্রয় চলছে, এখন 5 নাম্বারটা না বিক্রয় চলছে। 4 নম্বরে আমরা বিক্রয় করছি তো, এই যে সোল্ড গুডস, মানে বিক্রয় করছি পণ্য। 4 5 তো একই, একটা নগদে একটা বাকিতে। আমি 4 বুঝাই দিব, 5ও বুঝাই দিব, সমস্যা নেই, ফেরা নিয়ে না। আর 4 আর 5 তো একই, এই যে একটাতে নগদে বিক্রি করছে, একটা বাকিতে বিক্রি করছে, সমস্যা নাই তো। আচ্ছা, আপনার দুইটাই বুঝাই দেবো, ফেরা নেওয়ার দরকার নেই। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লাখ, আর 80,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট 80,000 আর মজুত পণ্য ক্রেডিট 80,000, মজুত পণ্য ক্রেডিট 80,000। জাবেদা তো সবাই পারছেন, এবার আসে হিসাব কিতাবের পালা। 4 নম্বর এন্ট্রিতে প্রথমে নগদে, তুমি নগদের পাশে বাড়াইবা কত টাকা? 1 লাখ টাকা। আর বিক্রয় কোন হিসাব? ক্যাপিটাল না, মালিকানা সত্ত্ব না? তাহলে মালিকানা সত্ত্বতে 1 লাখ যোগ করবা। তাহলে আমরা 4 নম্বর এন্ট্রিতে যাই, গেলাম, নগদে যোগ করবো হচ্ছে 1 লাখ, এই যে 1 লাখ যোগ করলাম, আবার মালিকানা সত্ত্বতে যোগ করতে হবে করে। আচ্ছা, মালিকানা সত্ত্বতে আপনি 1 লাখ টাকা যোগ করতে পারবেন না, এখানে আরও কিছু হিসাব কিতাব আছে। আরও কিছু হিসাব কিতাব কি আছে তোমারে? ওই যে আয়টা বাইর করতে হবে। আয়টা কেমনে বাইর করবে ভালো করে খেয়াল করো। তুমি এই 1 লাখ টাকা বিক্রয় না করছো, কিন্তু আসলে তোমার এটার পিছনে খরচ কত? 80 না? 80,000। তাহলে অ্যাকুরেট তোমার লাভ হয়েছে কত? 20,000 না? আরও সহজ একটা উদাহরণ দিই। তুমি তো মানে দোকানদার, তুমি কলম কিনছো 60 টাকা দিয়ে, বিক্রি করছো 5 টাকা। এখন তুমি যদি বলো যে লাভ 5 টাকা, এটা কি ঠিক হবে? তোমার লাভ কত টাকা হয়েছে? তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে পার্থক্য হইতো। তাহলে তোমার কিনা দাম হচ্ছে 60 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে 1 টাকা হচ্ছে তোমার প্রফিট। এই প্রফিটটাই আমরা এখানে হিসাব কিতাব করব। তাহলে এখানে 1 লাখ টাকা ক্যাশ পাইছি, ঠিক আছে, কিন্তু আসলে আমাদের মালিকানা সত্ত্ব বা আয় হচ্ছে কত? 80,000 টাকা। এই জন্য আমরা ক্যাপিটালে 80,000 টাকা, 20,000 টাকা, 80 আর 1 লাখের পার্থক্য, 20,000 টাকা যোগ করলাম। এখন কত হচ্ছে ভাইয়া, যদি ক্ষতি হইতো তাহলে কী করতাম? ধরেন বিক্রিত পণ্যের ব্যয় 1 লাখ, বিক্রয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,10,000, বিক্রয় হচ্ছে 1 লাখ, তাহলে ক্ষতি হলে তুমি এখানে ক্যাপিটালের মধ্যে এটা বিয়োগ করতে, এটাই পার্থক্য। আচ্ছা, এখন 20,000 টাকায় কেন যোগ করছি এটা বুঝছেন? মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 20,000 টাকা, সেজন্য 20,000 টাকা যোগ করলাম। এখানে কিন্তু প্রথম এই এন্ট্রিটা গেল, বিক্রয় এন্ট্রিটাতে গেল, আর বিক্রিত পণ্যের ব্যয় এন্ট্রিটা গেল। এখন আমাদের আরও একটা এন্ট্রি আছে, কোন এন্ট্রি? মজুত পণ্য কমছে হচ্ছে 80,000 টাকা। তাহলে আমরা ইনভেন্টরি আছে না আমাদের, ইনভেন্টরি হিসাবে যাই, আমরা 80,000 টাকা বাদ দিব, এই যে 80,000 টাকা
বাদ দিলাম। এখন কত হচ্ছে যে আমার যে অঙ্ক হয়েছে হিসাব সমীকরণে আমি বুঝবো কেমনে, বুঝার উপায় আছে, ভালো করে খেয়াল করো। ধরো একবার ক্যাশ বাড়ালাম 1 লাখ আর ইনভেন্টরি কমাইলাম 80,000, তাহলে যোগ বিয়োগ করলে কত হয়? এই 4 নাম্বার এন্ট্রিতে 20,000 টাকা প্লাস ফিগার, ঠিক না? এবার তুমি এই পাশে হিসাব করো, এই পাশেও 20,000 টাকায় প্লাস ফিগার, তার মানে তোমার হিসাবে কোনো ভুল নাই। বুঝছেন? এত সুন্দর করে ভাই অনলাইনে কেউ বুঝাই দিত না, অনলাইনে না অফলাইনে কেউ বুঝাই দিবে না। বুঝছো কি না? এতটুকু বুঝছেন? আমাদেরকে স্যারেরা কেমনে পড়া জানো না? আমাদেরকে পড়া নিয়ে স্টার্ট হচ্ছে, আজকে একটা অধ্যায় দিচ্ছে, খালি সিলেবাস বলছে এটা এটা, কালকে থেকে কালকে আসবো সংবঙ্গ, পরশু দিন এই মিড, পরশু দিন হচ্ছে মিড, আর 2টা ক্লাস করাই, শেষ ক্লাস তোমাদের এবার সেমিস্টার শেষ। তো সবই আমাদেরকে নিজেদেরকে পড়তে হয়। এই জন্য নিজে নিজে পড়ার অভ্যাস করো, জাস্ট আটকে গেলে তুমি হেল্প নাও। আমি অনার্সের লেভেলে যত পোলাপাইন পড়াই, আমি ওই যে মানে পারলে একটা জিনিস সলভ করতে দিতে আলছি আমি লাগে, আমার হচ্ছে আগে চেষ্টা করুক, মানে ধুমসে মানে চেষ্টা করুক, অনেক আটকে যাক, এরপর নিজে নিজে একটা সমাধান বাইর করুক, তারপরে আসি আমার কাছে করুক, তাহলে এর একটা লাভ আছে। এর যদি বাচ্চার মতো প্রতিটা লাইন আমি বুঝে বুঝে করে দিই, তাহলে তো এর ক্ষতি করি। এজন্য তোমরা একটা মাথায় এই কনসেপ্টটা রাখবা যে আগে আমি চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টাটা করিও যদি না পারি, তখন ভাইয়াকে বলি ভাইয়া এই জিনিসটা বুঝি নাই, না একবার করছে দেখে না পারি না ভাইয়ারে বলবো যে করাই দেবো, আমি তো ওরা না টাকা দিয়ে, তাই তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো, কারণ আজকে না তুমি পারলা, কালকে তো আবার যে আটকেইবা। পড়াইতেছি। আচ্ছা 24 নম্বর বুঝছো? 24 আর কোনো সমস্যা? এখন থেকে যেন মনে থাকে নিত্য মজুদের অঙ্কগুলা, বুঝছো কি না? 24 বুঝছো? আচ্ছা এই পাঠ আমরা এত